হে বন্ধুরা, একটি ট্রেন 17 বছর ধরে অনবরত কেন চলছে? ট্রেনটি এই 17 বছরে একবারও থামেনি। তাই প্রশ্ন ওঠে, ট্রেনটি 17 বছর ধরে কোনো রকম বহিঃপৃথিবীর ইন্ধন ছাড়া চলছে কি করে? এবং সব থেকে বড় প্রশ্ন হলো, কেন চলছে? আমি নিশ্চিত আপনারা এতদিনে একটি হলেও ডিজাস্টার মুভি দেখেছেন, যেখানে পৃথিবী বিভিন্ন কারণের দরুন মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। আজকের মুভিটিও সেরকমই, কিন্তু এই মুভিটিতে পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হওয়ার পরেও কি করে পৃথিবীতে মানুষ সার্ভাইভ করবে তার একটি পথ দেখানো হয়েছে, আর সেটি আর কিছুই নয়, একটি ট্রেন। তো চলুন আর বেশি কথা না বলে সিনেমাটির আসল গল্পের দিকে এগিয়ে যাওয়া যাক। সিনেমাটি শুরু হয় একটি ট্রেনকে দেখিয়ে, তবে এটা কোনো সাধারণ ট্রেন নয়। এটা এমন একটি ট্রেন যেটা প্রায় 17 বছর ধরে একটানা চলছে, অর্থাৎ এতগুলো বছরের মধ্যে ট্রেনটি একবারও থামেনি। তবে এর পেছনে একটি কারণ রয়েছে। আজ থেকে প্রায় 17 বছর আগে পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে গেছিল। ধীরে ধীরে তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে খুব অল্প সময়ের মধ্যেই পৃথিবী মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। ফলে পৃথিবীকে আবার স্বাভাবিক করে তুলতে কয়েকজন বিজ্ঞানী মিলে একটি এক্সপেরিমেন্ট শুরু করে, যাতে মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। কিন্তু বিজ্ঞানীদের করা এই এক্সপেরিমেন্টের কিছু ভুলের কারণে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় আরো অনেক বেশি কমে যায়। তাপমাত্রা এতটাই কমে যায় যে মানুষ সহ্য করতে না পেরে মারা যেতে শুরু করে। ধীরে ধীরে পুরো পৃথিবী বরফের নিচে ঢাকা পড়ে যায়। পৃথিবীর এই ভয়ানক পরিস্থিতিতে একটি কোম্পানি অ্যাডভান্স প্রযুক্তির একটি ট্রেন তৈরি করে, যে ট্রেনটির ভেতরে তাপমাত্রা একদম নর্মাল ছিল। ট্রেনটি তৈরি হবার পর পৃথিবীর অবশিষ্ট বেঁচে যাওয়া মানুষগুলোকে নিয়ে পুরো পৃথিবী ভ্রমণের উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা শুরু করে। আর এভাবেই ট্রেনটি প্রায় 17 বছর ধরে চলছে। ট্রেনটির মধ্যে মানুষের প্রয়োজনীয় সবকিছুই ছিল। স্কুল, কলেজ, গাছপালা থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত সবকিছুই এই ট্রেনের মধ্যে আছে। অর্থাৎ পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের যা যা জিনিসের প্রয়োজন সেই সব কিছুরই ব্যবস্থা এই ট্রেনের মধ্যে করা হয়েছে। তবে এসব সুযোগ সুবিধা ট্রেনের সব মানুষেরা ভোগ করতে পারে না, কারণ আমাদের পৃথিবীর মতো এই ট্রেনের মধ্যেও ধনী ও দরিদ্রের বৈষম্য ছিল। অর্থাৎ এই ট্রেনটির সামনের বগিগুলো ছিল বড়লোকদের জন্য, আর পেছনের বগিগুলো ছিল গরিবদের জন্য। পেছনের এই গরিব মানুষেরা কখনোই কোনো রকম সুযোগ সুবিধা ভোগ করতে পারতো না, এমনকি তাদেরকে ঠিকমতো খেতেও দেওয়া হতো না। এই গরিব মানুষগুলোর উদ্দেশ্যে খাওয়ার ছিল কালো রঙের এক ধরনের বার, যেটাকে এই গরিব মানুষেরা প্রোটিন বার বলতো। এই মানুষগুলোকে কখনোই সামনের বগিতে যেতে দেওয়া হতো না, আর এই সব নিয়মগুলোকে সফল রাখার জন্য ব্যবহার করা হতো ট্রেনের সিকিউরিটি ব্যবস্থাকে। এরপর আমরা দেখতে পাই গরিবদের কম্পার্টমেন্টে 2 জন গার্ড আসে এবং তারা গরিব মানুষগুলোকে কাউন্টিং করতে শুরু করে। তাদের কাউন্টিং শেষ হলে তারা সেখানকার প্রত্যেকটি মানুষকে একটি করে প্রোটিন বার খেতে দেয়। এই প্রোটিন বারের বাইরে তাদেরকে আর কোনো রকম খাবার দেওয়া হতো না। প্রায় 17 বছর এই ট্রেনের মধ্যে গরিব মানুষগুলো এভাবেই জীবনযাপন করছে। প্রোটিন বার দেওয়া শেষ হলে গার্ডরা সেখান থেকে চলে যায়। এরপর আমরা কার্টিস এবং এডগার নামের 2 জন ছেলেকে দেখতে পাই, যারা কিনা এই গরিব দলের সদস্য ছিল। গার্ডরা চলে যাওয়ার পর তারা 2 জন মিলে প্রত্যেকের প্রোটিন বার চেক করতে থাকে। আসলে প্রতিদিন তারা যে কোনো একটি প্রোটিন বারের মধ্যে একটি করে মেসেজ খুঁজে পেত, যেখানে তাদের জন্য কিছু ক্লু থাকতো। তাই তারা আজকের প্রোটিন বারগুলোকে পর্যবেক্ষণ করে মেসেজ খুঁজছিল। তখন সেখানেই থাকা তানিয়া নামের একজন মেয়ে তাদেরকে জানায়, তোমরা যে প্রোটিন বারকে খুঁজছো সেটা আমার ছেলে টিমের কাছে আছে। কিন্তু টিম 5 বছরের একটি ছোট্ট বাচ্চা, তাই সে কার্টিসকে তার প্রোটিন বারটিকে দিতে চাইছিল না। তখন কার্টিস টিমকে ভুলিয়ে ভালিয়ে প্রোটিন বারটিকে নিয়ে নেয়। এরপর সেই প্রোটিন বারের মধ্যে কার্টিস একটি ছোট্ট ক্যাপসুল খুঁজে পায় এবং সেই ক্যাপসুলের মধ্যে প্রতিবারের মতো একটি মেসেজ ছিল। কার্টিস দেখতে পায় আজকের মেসেজে ছিল 3টি শব্দের একটি সংকেত, যা যথাক্রমে NAM। আসলে কোনো এক অজানা ব্যক্তি সামনের বগি থেকে তাদেরকে মানে গরিবদেরকে গোপনে গোপনে এভাবেই প্রতিদিন মেসেজ পাঠায়। আর এটা করবার উদ্দেশ্য কি তা আমরা ভিডিওর শেষে ঠিক জেনে যাব। যাই হোক, কার্টিস এখন সংকেতটিকে নিয়ে একজন বৃদ্ধ লোকের সাথে দেখা করে। এই বৃদ্ধ লোকটির নাম গিলিয়াম, যার একটি হাত নেই। তখন কার্টিস এবং গিলিয়ামের আলোচনায় বোঝা যায় এই NAM আসলে একটি ব্যক্তির নামের প্রথম
প্রথম 3টি অক্ষর। ব্যক্তিটির নাম নামগুন মিনসু। এই নামগুন মিনসু আসলে একজন বড় সিকিউরিটি এক্সপার্ট, মানে যে ঠিক করত ট্রেনের নিরাপত্তা কিভাবে চলবে, কিন্তু সে বর্তমানে জেলে রয়েছে। যাই হোক, আজকের পাওয়া সংকেত থেকে কার্টিস গিলিয়াম ধরেই নেয় এই নামগুন মিনসুই তাদেরকে এতদিন মেসেজ পাঠিয়ে যাচ্ছে। তাই তাদের ধারণা হয় এই নামগুন মিনসুই কোনোভাবে তাদেরকে মানে গরিব দলকে সাহায্য করতে চাইছে। এই কারণে কার্টিস সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক না কেন নামগুন মিনসুকে জেল থেকে বের করার ব্যবস্থা করতে হবে। কার্টিস তখন একটি প্ল্যান করে। সে বলে, গার্ডরা যখন আমাদেরকে খাবার দিতে আসে তখন 4 সেকেন্ডের জন্য ট্রেনের সমস্ত দরজা খুলে যায়। যদি আমরা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নামগুন মিনসুকে জেল থেকে বের করতে পারি তাহলে সে হয়তো আমাদেরকে ইঞ্জিন রুম পর্যন্ত নিয়ে যেতে পারবে। আসলে কার্টিসের উদ্দেশ্য ছিল ইঞ্জিন রুমে গিয়ে উইলফোর্ড নামের একজন ব্যক্তিকে হত্যা করা, কারণ কার্টিস গরিবদের ওপর ধনীদের অত্যাচার আর সহ্য করতে পারছিল না। তাই সে সবসময় চাইতো গরিব মানুষগুলোকে মুক্ত করতে। সে মনে করত যদি সে উইলফোর্ডকে হত্যা করতে পারে তাহলে সব সমস্যার সমাধান হবে, কারণ উইলফোর্ডই এই ট্রেনের মালিক। তার আদেশেই এই ট্রেনের সমস্ত কিছু পরিচালনা করা হতো। পরের দৃশ্যে আমরা অনেকগুলো গরিব বাচ্চাদেরকে দেখতে পাই, যাদেরকে ট্রেনের কয়েকজন গার্ড কাউন্টিং করছিল। তাদের গোনা শেষ হলে তারা সেখান থেকে বাচ্চাগুলোকে নিয়ে যেতে চায়, কিন্তু বাচ্চাগুলোর মা বাবা কোনোভাবেই তাদের বাচ্চাগুলোকে নিয়ে যেতে দিতে চাইছিল না। ঠিক এমন সময় সেখানে একজন মহিলা চলে আসে, যে কিনা বাচ্চাদের মেজারমেন্টের কাজে নিযুক্ত ছিল। মহিলাটি এসে অ্যান্ড্রুর ছেলে অ্যান্ডি এবং তানিয়ার ছেলে টিমকে জোর করে তার সঙ্গে নিয়ে যেতে থাকে। এদিকে তানিয়া তার সন্তানের জন্য চিৎকার করে কাঁদতে শুরু করে এবং তানিয়া ওই মহিলাটির ওপর ভীষণ রেগে যায়, কারণ এইভাবেই গরিব মানুষগুলোর ওপর প্রতিনিয়ত অমানবিক আচরণ করা হচ্ছিল, যেমন আজ তাদের সন্তানকেই তাদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এদিকে যখন অ্যান্ড্রুর কাছ থেকে তার সন্তানকে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখন অ্যান্ড্রুর সহ্যের বাঁধ ভেঙে যায়। তখন সে ওই মহিলাটির ওপর একটি জুতো ছুঁড়ে মারে। এই দৃশ্য দেখে সেখানে থাকা সকলেই অনেক অবাক হয়ে যায়, কারণ এই ট্রেনে উচ্চবিত্তদের বিপক্ষে কোনো পদক্ষেপ নেওয়া মৃত্যুর চাইতে কম কিছু না। কিন্তু অ্যান্ড্রুর ক্ষেত্রে এটা আরো বেশি ভয়ানক ছিল, কারণ বাচ্চাটিকে ওই মহিলাটি নিয়ে যাওয়ার পর ট্রেনের কিছু কর্তৃপক্ষ সেই কম্পার্টমেন্টে আসে। তারা গরিবদের কম্পার্টমেন্টে এসে অ্যান্ড্রুকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে শুরু করে। আর সেই শাস্তি ছিল অ্যান্ড্রু যে হাত দিয়ে ওই মহিলাটিকে জুতো ছুঁড়ে মেরেছিল সেই হাতটাকে ট্রেনের বাইরে একটি ছিদ্রর মাধ্যমে বার করে আটকে দেয়। ট্রেনের বাইরে প্রচন্ড ঠান্ডার কারণে সেই হাতটা বরফে পরিণত করা হয়। এরপর একটি বিশাল হাতুড়ির সাহায্যে আঘাত করতে করতে অ্যান্ড্রুর হাতটাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়। আপনাদের নিশ্চয়ই এটা আর বলতে হবে না যে এটা অনেক যন্ত্রণাদায়ক একটি শাস্তি ছিল, যেটা কিনা মৃত্যুর থেকেও ভয়ানক। আর এই শাস্তিটি দেওয়া হয়েছিল সমস্ত গরিব দলের সামনে। ট্রেনের কর্তৃপক্ষ এসে তাদেরকে এটা বুঝিয়েও দেয় এরকম ঘটনা পরবর্তীতে ঘটলে এর থেকেও বেশি ভয়ঙ্কর শাস্তি তাদেরকে দেওয়া হবে। যাই হোক, পরের দিন সকালে প্রতিদিনের মতোই ট্রেনের গার্ডরা তাদেরকে প্রোটিন বার দিতে আসে। তবে আজকে কার্টিস একটি জিনিস লক্ষ্য করে। সে গার্ডদের একটি কথা শুনতে পায়, যেখানে একটি গার্ড আরেকজন গার্ডকে বলছে এই বেকার বন্দুকটাকে ফেলে দাও। এই বিষয়টি নিয়ে কার্টিস গিলিয়ামের সাথে আলোচনা শুরু করে। কার্টিস অনুমান করে আসলে ওই বন্দুকে কোনো গুলি নেই। উইলিয়াম তখন জানতে চায় কেন তোমার এরকম অনুমান। তখন কার্টিস বলে, আজ থেকে 4 বছর আগে আমরা গরিবের দল যখন ওই ধনীদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম তখন তারা আমাদের বিরুদ্ধে গুলি চালিয়ে সব গুলি শেষ করে ফেলেছিল, আর এখন তারা আমাদেরকে শুধুমাত্র ভয় দেখানোর জন্যই এই নকল বন্দুকগুলো ব্যবহার করছে। কার্টিস এবং গিলিয়ামের এই আলোচনা থেকে বোঝা যায় যে কার্টিস চায় খুব তাড়াতাড়ি ওই ধনী ব্যক্তিদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করতে, কিন্তু তার একটি আশঙ্কা ছিল যে আগের দিন রাতেই অ্যান্ড্রুর সাথে হওয়া ঘটনা থেকে বাকি সমস্ত গরিব মানুষেরা প্রচন্ড ভয় পেয়ে গেছে এবং তার কথাকে ভিত্তি করে আসলেই যে গার্ডদের বন্দুকে গুলি নেই এটা মেনে নেওয়া সব গরিবদের পক্ষেই অনেকটা কঠিন হবে। এরপর আমরা ভিক্টর নামক একজন ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা একজন চিত্রশিল্পী ছিলেন এবং সে খুবই সুন্দর ছবি আঁকতো। এখন সে তানিয়ার ছেলে টিম এবং অ্যান্ড্রুর ছেলে অ্যান্ডির ছবি আঁকছিল। ছবিগুলো সম্পূর্ণ
হবার পর সে তানিয়া এবং অ্যান্ড্রুকে সেই ছবিগুলো দিয়ে দেয়, কারণ তারা দুজনেই তাদের সন্তানকে না দেখতে পেয়ে প্রায় পাগলের মতো হয়ে যাচ্ছিল। আর এই কারণেই ভিক্টর সেই ছবিগুলো এঁকেছিল, যাতে অ্যান্ড্রু এবং তানিয়ার মন কিছুটা শান্ত হয়। কিন্তু এই ঘটনা বা এই দৃশ্য দেখবার পর ওই কম্পার্টমেন্টে থাকা সকল গরিব মানুষ চিন্তা করতে শুরু করে যে এভাবে তো আর জীবন চলবে না, তাদের সবাইকে কিছু একটা করতেই হবে, এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। আর এই ইমোশনটাকেই কাজে লাগিয়ে কার্টিস সবাইকে নিয়ে একটি বিশাল হাতিয়ার তৈরি করে। এই হাতিয়ারটা এতটাই চওড়া ছিল যে ওই 4 সেকেন্ডের জন্য দরজাটি খোলবার পর যদি হাতিয়ারটিকে কম্পার্টমেন্ট ভেদ করে অন্য কম্পার্টমেন্টে চলে যাওয়া যায়, তাহলে ট্রেনটির অটোমেটিক দরজাগুলো ওই হাতিয়ারটির দুপাশে এসে আটকে যাবে। হাতিয়ারটি এতটাই শক্ত ছিল যে দরজাগুলো সেটাকে ভেদ করতে পারবে না। ফলস্বরূপ গরিব মানুষগুলো সহজেই ওই গ্যাপ থেকে একটি কম্পার্টমেন্ট থেকে অন্য কম্পার্টমেন্টে প্রবেশ করতে পারবে। পরের দিন সকালে আবার দুজন গার্ড তাদেরকে প্রোটিন বার দিতে আসে। তখন সেখানে থাকা সকলে পিছিয়ে গেলেও কার্টিস পেছায় না, বরং সে সাহস করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এরপর কার্টিস একজন গার্ডের সামনে আসে এবং সেই গার্ডের হাতে থাকা বন্দুকটিকে নিজের কপালে তাক করে। আসলে কার্টিস প্রমাণ করতে চাইছিল যে গার্ডদের হাতে থাকা বন্দুকগুলো নকল, অর্থাৎ এই বন্দুকগুলোতে কোনো প্রকার বুলেটই নেই। তাই কার্টিস সময় নষ্ট না করে নিজেই সেই বন্দুকের ট্রিগার প্রেস করে দেয়, কিন্তু বন্দুকের মধ্যে থেকে কোনো প্রকার বুলেট বের হয় না। তখন কম্পার্টমেন্টে থাকা সবাই বুঝতে পারে যে কার্টিসের কথাই সত্যি, অর্থাৎ গার্ডদের বন্দুকগুলো নকল। ফলে তাদের সবার মনে প্রচন্ড সাহস চলে আসে আর তারা সবাই মিলে বিক্ষোভে ফেটে পড়ে। তাই তারা একসঙ্গে গার্ডদের উপর আক্রমণ করে দেয় আর তাদের তৈরি সেই হাতিয়ারটির মাধ্যমে তারা সেখানকার সব দরজা খুলতে থাকে। আর এভাবে করেই তারা সবাই ট্রেনের মধ্যে থাকা সেই জেলের ভেতরে চলে আসে, যেখানে মিনসুকে বন্দি করে রাখা হয়েছে। এই জেলখানাটি সাধারণ জেলের মতো ছিল না। এই জেলখানায় মানুষকে অজ্ঞান করে লোহার একটি বক্সের মধ্যে বন্দি করে রাখা হতো। তারা সবাই এখানকার একটি বক্সের মধ্যে থেকে মিনসুকে বের করে। প্রত্যেকের মতোই এখানে মিনসুকে অজ্ঞান করে রাখা হয়েছিল। তাই মিনসুর জ্ঞান ফেরানোর জন্য কার্টিস মিনসুর নাকের সামনে একটি ক্রোনল ধরে, ফলে সঙ্গে সঙ্গেই মিনসুর জ্ঞান ফিরে আসে। আসলে ক্রোনল হলো এক ধরনের ড্রাগ। এরপর কার্টিস জিজ্ঞাসা করে, আপনি কি কোং মিনসু? আপনি কি এই ট্রেনের দরজা এবং অন্যান্য সিকিউরিটি সিস্টেম তৈরি করেছেন? এর উত্তরে মিনসু হ্যাঁ বলে। তখন কার্টিস তার কাছে সাহায্য চায়। কার্টিস বলে, আপনি কি জানেন যে আমাদের ওপর কতটা অত্যাচার হচ্ছে? প্রতিটি মুহূর্তে আমাদেরকে আতঙ্কে থাকতে হয়, এমনকি আমাদের 3 বেলা ঠিকমতো খেতেও দেওয়া হয় না। আমরা কি মানুষ নই? আমাদের কি কষ্ট হয় না? আপনি যেহেতু এখানকার সিকিউরিটি সিস্টেমগুলো তৈরি করেছেন, তাই আপনি আমাদেরকে সাহায্য করতে পারবেন। আমরা সবাই এই নির্যাতন থেকে মুক্তি পেতে চাই, আর আপনি যদি আমাদেরকে সাহায্য করতে রাজি না হন, তাহলে আমরা আপনাকে আবারও বন্দি করে রাখবো। কিন্তু যদি আমাদেরকে আপনি দরজা খুলতে সাহায্য করেন, তাহলে প্রতিটি দরজা খোলবার বিনিময়ে আমরা আপনাকে একটি করে ক্রোনল দেব। একথা শুনে মিনসু রাজি হয়ে যায়। এরপর প্রথমেই মিনসু সেখানকার একটি লোহার বাক্স খোলে, যে বাক্সটির মধ্যে ওয়ানা নামের একটি মেয়ে রয়েছে। আসলে ওয়ানা হলো মিনসুর মেয়ে, আর এই মেয়েটির জন্ম এই ট্রেনের মধ্যেই হয়েছিল। বর্তমানে ওয়ানার বয়স 17 বছর এবং ওয়ানার মধ্যে এক অদ্ভুত ধরনের শক্তি রয়েছে। ওয়ানা যে কোনো বন্ধ দরজার বাইরে থেকেই বলে দিতে পারে দরজার ওপাশে কি রয়েছে। এরপর ওয়ানা নিজের এই শক্তির প্রমাণ সবাইকে দেখায়। মিনসু তাদের সবাইকে বলে, সামনের দরজাগুলো খুলতে হলে আমার মেয়ে সবথেকে কার্যকরী ভূমিকা পালন করবে, তাই ওয়ানাকে আমাদের সাথে নিয়ে যেতে হবে। এরপর মিনসু কার্টিসকে বলে, প্রতিটি দরজা খোলবার বিনিময়ে আমাকে 2টো করে ক্রোনল দিতে হবে। কার্টিস তখন মিনসুর কথায় রাজি হয়ে যায়। এরপর মিনসু সামনের দিকে এগিয়ে আরো একটি দরজা খুলতে থাকে। এদিকে ওয়ানা সেই দরজাটি দেখে বলে, এই দরজার অপর প্রান্তে একদম খালি রয়েছে, অর্থাৎ এর পরের বগিটি সম্পূর্ণ ফাঁকা, তাই তোমরা নিশ্চিন্তে সেখানে যেতে পারো। ওয়ানার কথা শুনে মিনসুর সঙ্গে সঙ্গে দরজাটিকে খুলে ফেলে আর তারা সবাই সেই বগিতে প্রবেশ করে। এখানে এসে তারা বগিটির সব জানলা খুলে দেয় আর প্রায় 17 বছর পর তারা প্রথমবারের মতো পৃথিবীর আলো দেখতে পায়। বাইরের তীব্র আলোর কারণে তারা ঠিকমতো চোখ খুলতে পারছিল না,
কিন্তু কিছুক্ষণ পরে যখন আলো চোখে সহ্য হয়ে যায় তখন তারা বাইরের দৃশ্য দেখতে পায়। তারা দেখে 17 বছর পরেও পৃথিবী এখনো বরফের চাদরে ঢাকা রয়েছে। এরপর মিনসু পরবর্তী দরজা খোলে আর সেখানে তারা পল নামের একজন ব্যক্তিকে দেখতে পায়, যে কিনা এক সময় এই গরিব মানুষদের সঙ্গেই থাকতো, কিন্তু পরবর্তীতে তাকে প্রোটিন বার বানানোর কাজে নিযুক্ত করা হয়েছে। অর্থাৎ পল এই বগিতে গরিব মানুষদের জন্য প্রোটিন বার তৈরি করত। এখানে এসে কার্টিস অনেক অবাক হয়ে যায়, কারণ সে দেখে বিভিন্ন রকমের পোকামাকড় দিয়ে প্রোটিন বার তৈরি করা হচ্ছে। অর্থাৎ প্রায় 17 বছর ধরে তাদেরকে এই নোংরা খাবারগুলোই খাওয়ানো হচ্ছে। এই সব কিছু দেখে কার্টিস প্রচন্ড রেগে যায়। এরপরে পলকে বলে, তুমি জেনে শুনে আমাদেরকে নোংরা খাবারগুলো কিভাবে খাওয়াচ্ছ? তুমিও কি এই বড় লোকদের মতো বিবেকহীন হয়ে গেছো? এই কাজগুলো করতে তোমার লজ্জা করে না? তখন পল কার্টিসকে বলে, শুধুমাত্র তোমরা না, আমি নিজেও এই খাবারগুলো খেয়ে বেঁচে আছি। তোমরা তো না জেনেই খেয়েছো, কিন্তু আমাকে জেনে শুনে এই খাবারগুলো খেতে হয়েছে। একথা শুনে কার্টিস বলে, আমি ছাড়া যেন এই বিষয়টি আমাদের দলের কেউ না জানে, কারণ তারা জানতে পারলে না খেয়েই মারা যাবে। তখনই হঠাৎ করে কার্টিস সেখানে সেই একই ধরনের ক্যাপসুল দেখতে পায় যেটা তারা প্রতিদিন প্রোটিন বারের মধ্যে পেত। কার্টিস তখন পলকে জিজ্ঞাসা করে, এই ক্যাপসুলটি তুমি কোথা থেকে পেয়েছো? তখন পল বলে, আমি ক্যাপসুলগুলোকে এইভাবেই মাটি থেকে কুড়িয়ে পাই যেমন ভাবে তুমি এখন পেয়েছো, আর আমি এই ক্যাপসুলগুলোকে প্রতিনিয়ত কোনো একটি প্রোটিন বারের মধ্যে ঢুকিয়ে তোমাদের কাছে পাঠিয়ে দিই। এরপর কার্টিস তার হাতে থাকা ক্যাপসুলটিকেও খুলে ফেলে, আর এই ক্যাপসুলের মধ্যে থাকা মেসেজে লেখা ছিল ওয়াটার। এটা থেকে তারা বুঝতে পারে যে এবার তাদেরকে সেই বগিটাকে কবজা করতে হবে যেখানে জল রয়েছে। এদিকে কার্টিস ভাবতে থাকে, ধীরে ধীরে এই বগিগুলোকে কবজা করতে পারলেই তারা উইলফর্ডকে হারিয়ে দিতে পারবে। এরপর মিনসু আরেকটি দরজা খুলতে শুরু করে। ঠিক তখনই তার মেয়ে ওনা তাকে বলে, দরজাটি খুলো না, পেছনে অনেক শত্রু আছে। কিন্তু ততক্ষণে সেই দরজাটি খুলে যায় আর তারা সবাই দেখতে পায় ওই বগির মধ্যে অনেকগুলো মাস্ক পরা মানুষ রয়েছে, আর তাদের প্রত্যেকের হাতেই একটি করে হাতিয়ার আছে। আসলে এই মানুষগুলো এই বগিটিকে আগে থেকেই পাহারা দিচ্ছিল, আর এরা উইলফোর্ডেরই লোকজন। এরপর দেখতে না দেখতেই গরিব মানুষগুলোর সাথে উইলফোর্ডের লোকজনের মধ্যে ভয়ানক মারামারি শুরু হয়ে যায়। আর এই মারাত্মক মারামারি হওয়ার সময় সেখানে একটি অ্যানাউন্সমেন্ট করা হয়, যেখানে বলা হচ্ছিল এই 17 বছরের মধ্যে প্রায় 18 বার ট্রেনটি পুরো পৃথিবী চক্কর লাগিয়েছে। কিন্তু এই অ্যানাউন্সমেন্টের কোনো প্রভাবই ওই দুই দলের মধ্যে পড়ছিল না, তারা তাদের লড়াই চালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে ম্যাসন নামের একজন মহিলা আসে। এই মহিলাটি ছিল উইলফোর্ডের অ্যাসিস্ট্যান্ট। ম্যাসন এখানে এসে কার্টিস এবং তার সঙ্গীদেরকে বলে, পুরো 17 বছর ধরে উইলফোর্ড তোমাদের দেখাশোনা করেছে, তোমাদের তো তাকে ধন্যবাদ দেওয়া উচিত। সে যদি তোমাদেরকে ট্রেনে জায়গা না দিত তাহলে তো তোমরা মারা যেতে। উপকারের প্রতিদানে তোমরা এখন তার বিরুদ্ধে চলে যাচ্ছ। আসলে তোমাদেরকে সাহায্য করাটাই উইলফোর্ডের ভুল ছিল। এখন তোমাদেরকে তোমাদের অন্যায়ের শাস্তি পেতেই হবে, তোমরা কেউ আর বাঁচতে পারবে না। একথা বলবার কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই সেখানকার সকল গার্ডরা তাদের চোখে নাইট ভিশন গ্লাস পরে নেয়, যাতে করে তারা অন্ধকারে খুব ভালোভাবে দেখতে পারে, কারণ গার্ডরা জানতো যে সামনে একটি অন্ধকার টানেল আসছে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা কার্টিস এবং তার সঙ্গীদের ওপর হামলা করবে। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি সেই টানেলের মধ্যে প্রবেশ করে, ফলে পুরো ট্রেনের ভেতরে অন্ধকার হয়ে যায়। এর ফলে কার্টিস এবং তার সঙ্গীরা কোনো কিছুই দেখতে পাচ্ছিল না। কিন্তু এদিকে সেই গার্ডরা নাইট ভিশন গ্লাস পরে সকল গরিবদের ওপর হামলা করতে শুরু করে দেয়। তারা অনবরত তাদেরকে মেরেই যাচ্ছিল। এদিকে গরিব মানুষেরা বুঝতেই পারছিল না যে তাদের এখন কি করা উচিত। তখন কার্টিস সবাইকে মশাল জ্বালাতে বলে। কার্টিসের কথা মতো তারা সকলেই তাদের হাতে মশাল তুলে নেয় এবং সেই আলোতে গার্ডদের সঙ্গে লড়াই করতে শুরু করে। এক পর্যায়ে দেখা যায় কার্টিস এবং তার সঙ্গীরা গার্ডদেরকে হারিয়ে দিয়েছে, অর্থাৎ তারা এই লড়াইয়ে বিজয়ী। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার ছিল যে কার্টিস তার প্রিয় বন্ধু এডগারকে হারিয়ে ফেলে, যে কিনা ছোটবেলা থেকেই তার ক্ষুদ্র সুখ এবং অধিক দুঃখের সাথী ছিল। তাই এই ঘটনা থেকে কার্টিস অনেক কষ্ট পায়। এদিকে সকল দরিদ্র মানুষেরা
বিক্ষোভে ফেটে পড়ে। তাদের চোখে মুখে যেন প্রতিশোধের আগুন জ্বলছে। প্রায় 17 বছর ধরে তাদের ওপর হয়ে আসা অন্যায়ের প্রতিবাদ আজ তারা করবেই। তাই তারা সবাই মিলে উইলফোর্ডের অ্যাসিস্ট্যান্ট ম্যাসনকে বন্দি করে ফেলে। এরপর তানিয়া এবং অ্যান্ড্রু ম্যাসনের কাছে তাদের সন্তানের কথা জানতে চায়। তখন ম্যাসন তাদেরকে বলে, আমি তোমাদের সন্তানের ব্যাপারে কিছুই জানি না, আমি তো শুধুমাত্র এখানকার ম্যানেজমেন্টের দায়িত্বে আছি, তাই আমাকে বন্দি করে তোমাদের কোনো লাভ নেই, তোমরা আমাকে ছেড়ে দাও। কার্টিস তখন ম্যাসনকে বলে, হ্যাঁ আমরা আপনাকে ছেড়ে দিতে পারি, কিন্তু তার পরিবর্তে আমাদেরকে আপনি উইলফোর্ডের কাছে পৌঁছে দিন। ম্যাসন তার জীবন বাঁচানোর জন্য কার্টিসের কথায় রাজি হয়ে যায়। এরপর ম্যাসন তাদের সবাইকে নিয়ে সামনের বগির একটি দরজা খোলে। এই বগিটি অন্য বগির থেকে সম্পূর্ণ আলাদা ছিল। তারা এখানে এসে নানা ধরনের গাছপালা দেখতে পায়। গাছপালা দেখতে দেখতে তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাবার পর তারা একটি বিলাসবহুল রেস্টুরেন্ট খুঁজে পায়, যেখানে সব ধরনের সুস্বাদু খাবারের ব্যবস্থা করা আছে। এটা দেখবার পর সবাই মিলে এই খাবারের ওপর লাফ দিয়ে পড়ে, কারণ প্রায় 17 বছর পর তারা সবাই মিলে এখানে একটু ভালো খাবার খায়। এটা দেখে ম্যাসনও তাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছিল, কিন্তু কার্টিস তাকে বাধা দেয় এবং সে তার কাছ থেকে একটি প্রোটিন বার বার করে এবং সেই প্রোটিন বারটিকে ম্যাসনকে খেতে বলে, কারণ প্রায় 17 বছর ধরে তারা সবাই মিলে অনেক ভালো মন্দ খাবার খেয়েছে, আর কার্টিস এবং তাদের দলকে প্রোটিন বারের নামে পোকামাকড় দিয়ে তৈরি নোংরা খাবার খাওয়ানো হয়েছে। ম্যাসন কোনো মতেই প্রোটিন বারটিকে খেতে চাইছিল না, কিন্তু বাধ্য হয়েই তাকে প্রোটিন বারটিকে খেতে হয়। এরপর গরিবদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা এমন একটি বগিতে পৌঁছে যায় যেখানে খুব সুন্দর একটি স্কুল রয়েছে, আর স্কুলটিতে শুধুমাত্র ধনী মানুষদের বাচ্চাদেরকে পড়ানো হয়। এখানে বাচ্চাদেরকে পড়ানোর জন্য এলিসন নামের একজন টিচারকে রাখা হয়েছে। এরপর তানিয়া এবং অ্যান্ড্রু ওই স্কুলের বাচ্চাদের কাছে তাদের সন্তানের ব্যাপারে জানতে চায়। এমন সময় সেখানে একটি গাড়ি ভর্তি ডিম নিয়ে একজন ব্যক্তি আসে, আর সঙ্গে সঙ্গে স্কুলের বাচ্চাগুলো একটি করে ডিম নিতে থাকে। কার্টিসকেও এখানে একটি ডিম খেতে দেওয়া হয়, কিন্তু কার্টিস লক্ষ্য করে দেখে তাকে যে ডিমটি খেতে দেওয়া হয়েছে সেই ডিমটির মধ্যেও একই ধরনের ক্যাপসুল রয়েছে, যেমন ক্যাপসুল তাদের প্রোটিন বারের মধ্যে থাকতো। কার্টিস তখন সময় নষ্ট না করে ক্যাপসুলটিকে খুলে মেসেজটিকে বার করে, আর এবার সে দেখে মেসেজটির মধ্যে ব্লাড লেখা আছে। এমন সময় উইলফোর্ডের লোকেরা আসল বন্দুক বের করে সঙ্গে সঙ্গে কার্টিস এবং তার সঙ্গীদেরকে গুলি করতে থাকে। গোলাগুলির এক পর্যায়ে অ্যান্ড্রু মারা যায়। এতে সকল দরিদ্র মানুষেরা অনেক ক্ষিপ্ত হয়ে ওঠে, আর তারা সবাই মিলে সেখানে উইলফোর্ডের লোকেদেরকে মেরে ফেলে। এরপর তারা স্কুলের ভেতরে ক্লাসের মধ্যে একটি টিভি দেখতে পায়, যেখানে ওই দরিদ্র দলটির উদ্দেশ্যে একটি ভিডিও দেখানো হচ্ছিল। তারা দেখে উইলফোর্ডের একজন লোক গিলিয়ামকে মেরে ফেলছে। এটা দেখে কার্টিস অনেক কষ্ট পায়, আর সে সঙ্গে সঙ্গে ম্যাসনকে মেরে ফেলে। এরপর তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এগিয়ে যেতে যেতে তারা লক্ষ্য করে যেখানে তাদেরকে ঠিকমতো খেতে দেওয়া হতো না, সেখানে স্বার্থপর মানুষেরা কতটা বিলাসবহুল ভাবে জীবনযাপন করছে। যাত্রাপথে তাদের উপর উইলফোর্ডের লোকেরা আবারও হামলা করে, কিন্তু কার্টিস এখানেও তাদেরকে হারিয়ে দেয়। তবে এই হামলাতে কার্টিস তার অনেক সঙ্গীকে হারিয়ে ফেলে, এমনকি তানিয়াও এখানে আহত হয়ে যায়। তানিয়ার অবস্থা এতটাই খারাপ ছিল যে তানিয়া কার্টিসকে বলে, তুমি আমাকে কথা দাও, যেভাবেই হোক না কেন আমার ছেলেকে তুমি উদ্ধার করবে। তখন কার্টিস তানিয়াকে কথা দেয় যে সে এমনটাই করবে, আর এর সঙ্গে সঙ্গেই তানিয়া মারা যায়। কার্টিস হাজার কষ্ট বুকে চাপা দিয়ে মিনসু এবং তার মেয়ের সঙ্গে ইঞ্জিন রুমের দিকে এগিয়ে যেতে থাকে। চলতে চলতে তারা ইঞ্জিন রুমের কাছে পৌঁছে যায়। 17 বছর পর প্রথমবার কোনো দরিদ্র মানুষ এই কম্পার্টমেন্টের সামনে পৌঁছাতে পেরেছে। কার্টিস তার অতীতের ঘটনা থেকে এতটাই রেগে গেছিল যে সে সেখানকার দরজা ভেঙে উইলফোর্ডকে মারতে যেতে চাইছিল, কিন্তু মিনসু কার্টিসকে শান্ত হতে বলে। একথা শুনে কার্টিস ওই কম্পার্টমেন্টের মেঝেতে বসে মিনসুকে তাদের অতীতের কথা বলতে শুরু করে। সে বলে, আজ থেকে প্রায় 17 বছর আগে যখন আমাদেরকে এই ট্রেনে নিয়ে আসা হয়েছিল, তখন আমরা হাজার হাজার মানুষ ছিলাম। প্রথমে তারা আমাদেরকে অনেক ছোট একটি বগিতে রেখেছিল, যেখানে আমাদের ভালো মতো জায়গাই হতো না। আর সবচাইতে কষ্টদায়ক ব্যাপার হলো, প্রথম 1 মাস আমাদেরকে কোনো কিছু খেতেই দেওয়া হয়নি। সবাই যেন ক্ষুধার্ত পাগলের মতো হয়ে গিয়েছিল, তাই কোনো উপায় না পেয়ে আমরা দুর্বল মানুষদেরকে মেরে ফেলছিলাম, আর কুকুরের মতো তাদের শরীরের মাংস খেয়ে নিচ্ছিলাম, যদিও বা আমরা সেটা খেতে চাইছিলাম না। এমনকি আমরা ছোট বাচ্চাদেরকেও মেরে তাদের মাংস খাচ্ছিলাম।
এমনভাবে যখন আমরা একের পর এক ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলছিলাম, তখন সেখানে একজন বৃদ্ধ লোক আসে আর সে তার নিজের হাত কেটে আমাদেরকে খেতে দেয়, যাতে করে আমরা বাচ্চাগুলোকে না মারি। এখানে সবচাইতে মজার ব্যাপার হলো গিলিয়ামের জন্য উদ্ধার পাওয়া সেই ছোট্ট বাচ্চাগুলোর মধ্যে আমার সবচাইতে প্রিয় বন্ধু এডগারও ছিল, যাকে উইলফোর্ডের লোকেরা মেরে ফেলেছে। এভাবেই আমরা সবাই 1 মাস কাটিয়েছিলাম, আর এরপর থেকেই আমাদেরকে প্রোটিন বার দেওয়া হতো, যেটাকে খেয়ে আমরা 17 বছর ধরে বেঁচে আছি। উইলফোর্ডের জন্যই আমাদের পরিস্থিতি এমন হয়েছে। সে তার স্বার্থের উদ্দেশ্যেই আমাদেরকে এই ট্রেনের মধ্যে উঠিয়েছিল, কারণ সে চাইলেই আমাদেরকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারত। তাদের সেবা করবার জন্য আমাদের টিম থেকে শত শত মানুষকে নিয়ে যাওয়া হয়েছে। আসলে তারা এ কারণেই আমাদেরকে এখানে রেখেছে, যাতে করে তাদের কোনোদিনই কাজের লোকের অভাব না হয়, আর এর ফলস্বরূপ তারা বিলাসবহুলভাবে জীবনযাপন করতে পারে। এই কারণে আমি উইলফোর্ডকে মেরে ফেলতে চাই, তাই তুমি আমাকে এই দরজাটি খুলে দাও। কিন্তু তখন মিনসু বলে, আমি এই দরজাকে খুলবো না, বরং আমি অন্য আরেকটি দরজা খুলবো, যেটার মাধ্যমে আমরা এই ট্রেন থেকে বেরিয়ে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবো। এ কথা শুনে কার্টিস বলে, তুমি কি পাগল হয়ে গেছো? বাইরে কোনো মানুষ বাঁচতে পারবে না, যে বাইরে বের হবে সে ঠান্ডায় মারা যাবে। তখন মিনসু বলে, আমি অনেক দিন ধরেই লক্ষ্য করেছি বাইরের ঠান্ডার পরিমাণ আগের তুলনায় অনেক বেশি কমে গেছে, বরফগুলো গলতে শুরু করেছে। এখন একজন মানুষ চাইলেই সেখানে বেঁচে থাকতে পারবে। এ কথা বলেই মিনসু তার কাছে থাকা ক্রোনলগুলোকে বের করে কার্টিসকে বলে, আমি এই ক্রোনলগুলোকে তোমার কাছ থেকে নেশা করবার জন্য নেইনি, বরং এগুলো দিয়ে অনেক বড় ধরনের বিস্ফোরণ ঘটানো সম্ভব। আমরা যদি চাই তাহলে ট্রেনের মেন দরজায় বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনটিকে থামিয়ে দিতে পারবো, ফলে আমরা ট্রেনটি থেকে বেরিয়ে স্বাধীনভাবে জীবনযাপন শুরু করতে পারবো। এমন সময় ইঞ্জিন রুমে একজন মহিলা চলে আসে। এটা ছিল সেই মহিলা যে টিম এবং অ্যান্ডিকে তার সঙ্গে নিয়ে গিয়েছিল। মহিলাটি কামরাতে প্রবেশ করেই মিনসুকে গুলি করে দেয়, আর কার্টিসকে বলে, ভেতরে উইলফোর্ড তোমার জন্য অপেক্ষা করছে, আর তোমাকে সে তার কাছে যেতে বলছে। এরপর কার্টিস উইলফোর্ডের কাছে চলে আসে, আর এখানেই গল্পের একটি টুইস্ট দেখা যায়। উইলফোর্ড কার্টিসকে বলে, তুমি হলে প্রথম মানুষ যে কিনা এই ইঞ্জিন রুম পর্যন্ত পৌঁছাতে পেরেছো। আসলে যা কিছু ঘটেছে সেই সব কিছুই আমাদের প্ল্যান মোতাবেক ছিল। তখন কার্টিস বলে, আমাদের মানে? উইলফোর্ড বলে, আমার এবং গিলিয়ামের। তখন উইলফোর্ড জানায়, ট্রেনের মধ্যে যেন জনসংখ্যা বৃদ্ধি না পায়, তাই তাদেরকে বাধ্য হয়েই এই কাজগুলো করতে হতো। উইলফোর্ড এবং গিলিয়াম একটি প্ল্যান করে, এবং সেই প্ল্যান অনুযায়ী তোমাদেরকে ক্যাপসুলের মাধ্যমে মেসেজ পাঠানো হতো, এবং এই মেসেজগুলো আর কেউ নয়, উইলফোর্ড নিজেই পাঠাতো, যাতে করে এই গরিব মানুষগুলো অত্যাচারের হাত থেকে বাঁচবার জন্য সামনের দিকে এগিয়ে আসে। আর যখনই আমাদের ট্রেনটি টানেলের মধ্যে ঢুকে যাবে, তখনই আমাদের গার্ড অর্ধেক মানুষকে মেরে ফেলবে, যাতে করে জনসংখ্যা বৃদ্ধি না পায়। আর বেঁচে যাওয়া মানুষগুলোকে উইলফোর্ড ভালোভাবে বেঁচে থাকবার সুযোগ দিতে পারে, এমনটাই প্ল্যান ছিল। কিন্তু কার্টিস এই সকল প্ল্যান ভেস্তে দেয়। মশালের হামলার কারণে উইলফোর্ডের অনেক মানুষ মারা যায়, এমনকি কার্টিসের অনেক সঙ্গীরাও মারা যায়। কিন্তু উইলফোর্ডের এত গার্ড মরে যাওয়ার কারণ হিসাবে গিলিয়ামকেই দায়ী করা হয়, এবং সেই কারণে উইলফোর্ডের লোকেরা গিলিয়ামকে মেরে ফেলে। এসব কথা বলবার পর উইলফোর্ড কার্টিসের হাতে আরো একটি ক্যাপসুল দেয়, আর এই ক্যাপসুলটিতে এবার ট্রেন লেখা ছিল। উইলফোর্ড তখন কার্টিসকে বলে, আমার এখন অনেক বয়স হয়ে গেছে, তাই আমি চাই এই ট্রেনটির দায়িত্ব তুমি গ্রহণ করো। আসলেই উইলফোর্ড এটাই চাইতো। অন্যদিকে আমরা মিনসু এবং ওয়ানাকে দেখি, যাদের ওপর ধনী লোকেরা হামলা করছে। ওয়ানা ওখান থেকে দৌড়ে কার্টিসের কাছে চলে আসে। এদিকে মিনসু তাদের সঙ্গে লড়াই করতে থাকে। ওয়ানা এখানে কার্টিসের কাছ থেকে একটি দেশলাই চায়, যাতে করে তারা বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনটিকে থামিয়ে নতুন একটি স্বাধীন জীবনে পা রাখতে পারে। কিন্তু কার্টিস ওয়ানাকে বাধা দেয়। ওয়ানা তখন বাইরে যাওয়ার জন্য সেখানকার ফ্লোরে একটি রাস্তা তৈরি করতে থাকে, আর যখন ওয়ানা ফ্লোরটাকে উপরে তোলে, তখন তারা সেখানে একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পায়। আর এই বাচ্চাটি হলো তানিয়ার ছেলে তিমি।
যে এই ফ্লোরটির নিচে বসে বসে কাজ করছিল। কার্টিস তখন অনেক কষ্ট করে তিমিকে সেখান থেকে বের করে, কিন্তু এই কাজটি করতে গিয়ে কার্টিস তার একটি হাত হারিয়ে ফেলে। উইলফোর্ড তখন কার্টিসকে বলে যখনই ইঞ্জিনে কোনো সমস্যা হয় তখনই তারা পেছনের বগি থেকে বাচ্চাদেরকে ধরে আনে, কারণ ইঞ্জিনের মধ্যে শুধুমাত্র বাচ্চারাই প্রবেশ করতে পারে, আর এই বাচ্চাকে দিনের পর দিন এখানে বসিয়ে রাখা হয় যাতে করে ইঞ্জিনে কোনো সমস্যা না হতে পারে। আর এ কথা শুনে কার্টিস উইলফোর্ডের ওপর অনেক রেগে যায়। তখন কার্টিস চিন্তা করে যে উইলফোর্ডকে মেরে ফেলবে। এদিকে ওয়ানা বাইরে বের হওয়ার জন্য ক্রোনলে আগুন লাগিয়ে দেয়, ফলে সঙ্গে সঙ্গে সেখানে এক বিশাল বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের কারণে ট্রেনের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। আর আজ থেকে প্রায় 17 বছর পর, অর্থাৎ 17 বছর ধরে চলতে থাকা সেই ট্রেনটি প্রথমবারের মতো থেমে যায়। এদিকে ট্রেনের মধ্যে অনেক মানুষ মারা গিয়েছিল। উইলফোর্ডও শেষ বিস্ফোরণে মারা যায়, এমনকি কার্টিস এবং মিনসুও তাদের জীবন দিয়ে দেয় এই বিস্ফোরণে। কার্টিস তানিয়াকে কথা দিয়েছিল যে সে যেভাবেই হোক না কেন তার ছেলে তিমিকে বাঁচাবে, আর সে তার কথা রেখেছিল। এদিকে ওয়ানা এবং তিমি সেই ট্রেনের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ করেই তারা তাদের সামনে একটি সাদা ভাল্লুক দেখতে পায়। এতে করেই ওয়ানা বুঝতে পারে যে পৃথিবীতে এখন জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব। এভাবেই তাদের নতুন এক জীবনের সূচনা ঘটে, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।